সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রশিদ, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, সালেহা ইসাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা। তো আজকে বরাবরের ন্যায় আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের চলতরি অধ্যায় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এর আগের লেকচারে আমি চলতরিত অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক টপিকস নিয়ে আলোচনা করেছি এবং সেগুলোর গাণিতিক ইকুয়েশন আমরা প্রতিপাদন করেছি। তো এই গাণিতিক ইকুয়েশনগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন সার্কিটের কিভাবে সমস্যা সমাধান করতে পারি, যেগুলো পরীক্ষায় সাধারণত পড়ে এসএসসি পরীক্ষায়, এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এর আগের দিন যে সমস্ত ইকুয়েশন আমরা প্রতিপাদন করেছি সেইগুলো একটু দেখে নেই, যাতে তোমাদের সার্কিট থেকে বিভিন্ন সমস্যা সমাধানের সময় কাজে লাগে। দেখো ইকুয়েশনগুলো একটু। আমরা এর আগে পড়েছিলাম তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ I সমান লেখা যায় Q/T, অর্থাৎ Qটা হলো চার্জ এবং এটা হলো সময়। আমরা আরো পড়েছিলাম ওহমের সূত্র অনুসারে I সমান V/R, অর্থাৎ তড়িৎ প্রবাহ তোমার হলো ভোল্টেজের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। এবং কোন সার্কিটে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে কোষের, সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ নির্ণয়ের সূত্রটা হবে I সমান E বড় আর প্লাস হলো ছোট আর। এটা হলো EMF, দ্যাট ইজ ইলেকট্রোমোটিভ ফোর্স। আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স কি এই জিনিসটা আমরা ভালো করে চিত্র সহকারে সেগুলোকে ডিফাইন করেছি এবং বুঝিয়েছি। আর এটা হলো এক্সটার্নাল রেজিস্ট্যান্স সার্কিটের। আর আরটা হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল, অর্থাৎ একটা কোষের মধ্যে যেই এখানে তড়িৎ উৎস ব্যবহার করা হবে সেটার যদি কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে সেই ছোট আরটা ব্যবহার করতে হবে ক্যালকুলেশন। আর একটা বর্তনীতে যদি একাধিক রোধ থাকে বা রেজিস্ট্যান্স দেওয়া থাকে, সেটা সরাসরি সেগুলো শ্রেণীতে থাকতে পারে বা প্যারালালে থাকতে পারে বা মিক্সড হয়ে থাকতে পারে, অর্থাৎ কিছু শ্রেণীতে কিছু আবার প্যারালালে থাকতে পারে। তো সেইগুলোর জন্য যে তুল্য রোধ নির্ণয় করতে হবে, অর্থাৎ যেগুলো শ্রেণীতে থাকবে সেগুলোর ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয়ের রাশিমালা হবে RS। RS সমান হলো R1 যোগ R2 যোগ হলো R3 যোগ এরকম n সংখ্যক, অর্থাৎ Rn। আবার যে রোধগুলো সমান্তরালে থাকবে সেগুলো তুল্য রোধ নির্ণয়ের রাশিমালা হলো 1/R3 সমান হলো 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3 যোগ 1/Rn, মানে n সংখ্যক, অর্থাৎ 3টা 4টা 5টা 7টা যতটা থাকবে ততটা দিয়ে আমরা এগুলা তুল্য রোধ নির্ণয় করতে পারবো। তুল্য রোধ জিনিসটা কি আমরা এর আগেও পড়িয়েছি। তুল্য রোধটা হলো একটা সার্কিটে একাধিক রোধের পরিবর্তে যদি একটা মাত্র রোধ ব্যবহার করা যায়, তখন যদি ওই সার্কিটের ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন না হয়, সেটাকে বলা হয় তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটু সার্কিট ব্যবহার করে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করে দেখি, মানে যেগুলো সাধারণত তোমাদের এসএসসি পরীক্ষায় পড়ে। একটা সার্কিট আঁকতে হলে একটা মিক্সড সার্কিট আঁকবো, যেখানে একই সাথে কিছু সমান্তরাল এবং শ্রেণীতে রেজিস্ট্যান্স দেওয়া থাকবে। এখানে 3টা রেজিস্ট্যান্স দিলাম। আমরা এই রেজিস্ট্যান্স গুলোতে আমরা
কোনো একটা জায়গায় হয়তো বাল্ব আছে, কোনো একটা জায়গায় ফ্যান আছে, কোনো একটা জায়গায় টিভি আছে বা ফ্রিজ আছে, সেইগুলা আমরা সাধারণত সিম্পলি সেগুলোকে রেজিস্ট্যান্স দ্বারা প্রকাশ করে থাকি, অর্থাৎ দ্রুত যাতে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি। এটা একটা তড়িৎ উৎস যেটা ভোল্টেজ হলো 24 ভোল্ট দিলাম, অর্থাৎ 24 ভোল্ট। রেজিস্ট্যান্স এখানে ধর বাল্ব আছে যেটার তারের রোধ হলো 5 ওহম। আরেকটা রেজিস্ট্যান্স দিলাম R2, এটা দিলাম 10 ওহম। এখানে R3 একটা রেজিস্ট্যান্স দিলাম, সেটার ওহম হলো 4 ওহম, মানে রেজিস্ট্যান্স। আমরা তড়িৎ প্রবাহের দিকটা চিহ্নিত করে দেই, অর্থাৎ ব্যাটারির বা তড়িৎ উৎসের ধনাত্মক দিক হলো তড়িৎ প্রবাহের দিক, অর্থাৎ তড়িৎ এখান থেকে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে ঘুরে আসছে, এইটা এটা এটা এটা। তো এই একটা সার্কিট যেখানে বর্তনীর বিভব পার্থক্য বা ভোল্টেজ হলো 24 ভোল্ট এবং R1 রোধের মান 5 ওহম এবং R2 হলো 10 এবং R3 হলো 4, অর্থাৎ R1 R2 R3 এখানে কোনো না কোনো তড়িৎ উপকরণ আছে, হয়তো একটা বাল্ব আছে, একটা ফ্যান আছে, একটা ফ্রিজ আছে, এই ধরনের জিনিস আছে। এখন এই সার্কিটটা থেকে আমরা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করব, যেগুলো সাধারণত তোমাদের পরীক্ষায় পড়ে। দেখো, আমরা প্রথম একটা প্রশ্ন দিলাম, 1 নম্বর আমরা নির্ণয় করব যে বর্তনীটার তুল্য রোধ কত। প্রথম প্রশ্ন হলো বর্তনীর তুল্য রোধ বর্তনীর তুল্য রোধ কত, এটা হলো প্রথম প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম বের করে এটা লিখে নাও, বর্তনীর তুল্য রোধ কত। 2 নম্বরে আমরা বলবো, নির্ণয় করব যে এই বর্তনীটাতে কতটুকু তড়িৎ উৎপন্ন হচ্ছে, সেই জিনিসটা আমরা এখন ক্যালকুলেট করব। অর্থাৎ বর্তনীর তড়িৎ প্রবাহ কত, এটা হলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর আরেকটু কঠিন প্রশ্ন, যেগুলো সাধারণত তোমাদের ঘ নম্বর প্রশ্ন থাকে, অর্থাৎ গ নম্বরে একটু সহজ প্রশ্ন থাকে, তুল্য রোধ বা তড়িৎ প্রবাহ নির্ণয় থাকে, কিন্তু ঘ নম্বরে একটু কঠিন থাকে। তো ঘ নম্বরে আমরা একটু কঠিন জিনিস নিয়ে আলোচনা করি যে R1 আর R3 এই রোধের ভোল্টেজ কত। 3 নম্বর হলো R1 ও R3 রোধের ভোল্টেজ নির্ণয় করো। ভোল্টেজ কত? আমরা ভোল্টেজ টার্মটাকে একটু বেশি ইউজ করি, এই জন্য ভোল্টেজ লিখলাম। অনেক সময় এটা আরেকটা টার্ম আছে, বিভব পার্থক্য, দ্যাট ইজ পটেনশিয়াল ডিফারেন্স। তো ভোল্টেজের সাথে আমরা সবাই জড়িত, এই জন্য ভোল্টেজ কথাটা ইউজ করলাম। বাসা বাড়িতে সবসময় আমরা ভোল্টেজ ইউজ করি, কারেন্টের কম বেশি হলে। আমরা ভোল্টেজটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখবো, যে এখানকার ভোল্টেজ, অর্থাৎ এখানে একটা টিভি আছে বা বাল্ব আছে, সে কতটুকু ভোল্টেজ পাচ্ছে, এবং এখানে একটা ফ্যান আছে, সে ভোল্টেজ কতটুকু পাচ্ছে, সেটা আমরা ক্যালকুলেট করব। আরো একটা জিনিস, আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিস এখন ক্যালকুলেট করব, যেখানে যদি একটা ফ্যান থাকে, একটা বাল্ব থাকে, একটা টিভি থাকে, তাহলে সেগুলো কে কতটুকু করে কারেন্ট পাচ্ছে, সেই কারেন্টটা এখন আমরা নির্ণয় করব। প্রথমে দ্বিতীয় নম্বরে মনে করছিলাম, ক্যালকুলেট করেছি আমরা ফোল্ড তড়িৎ প্রবাহ, ইলেকট্রিক প্রবাহ, অর্থাৎ এই সোর্সটা কতটুকু তড়িৎ উৎপন্ন করতে পারছে। আর এবার আমরা নির্ণয় করব এই যে তড়িৎ উপকরণগুলো আছে, এই উপকরণগুলো কে কতটুকু করে তড়িৎ পাচ্ছে, সেই তড়িতের পরিমাণটা নির্ণয় করব। এই আমাদের 4 নম্বর প্রশ্নটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ 3, 4 এই ধরনের প্রশ্ন সাধারণত এসএসসি পরীক্ষার ঘ নম্বরে পরীক্ষায় পড়ে থাকে। তো দেখো, R1, R2 ও R3 রোধের মধ্যে দিয়ে কি পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে সেটা গাণিতিকভাবে দেখো। R1, R2 ও R3 রোধের মধ্যে দিয়ে বা তড়িৎ উপকরণগুলোর মধ্যে দিয়ে কি পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরকম আরো অনেকগুলো আমরা এখান থেকে গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। এই কোর্সটা এত মিনিটে কি পরিমাণ শক্তি ব্যয় করবে, এবং এই যে রেজিস্ট্যান্স গুলো আছে সেইগুলোর আমরা ক্ষমতা নির্ণয় করতে পারি, এবং এটাকে যদি আমি দৈনিক 10 ঘন্টা বা 5 ঘন্টা চালাই সেখান থেকে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে সেইগুলো ক্যালকুলেট করতে পারি। তো আমরা আপাতত আগে 4টা করে দেখি, আবার সময় পেলে সেগুলোও করব। আমরা প্রথম আগে ক্যালকুলেট করব যে সেটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্থাৎ তুল্যরোধ কত। 1 নম্বর হলো তুল্যরোধ কত। তো দেখো, এই বর্তনীতে তড়িৎ উৎপন্ন হচ্ছে, তড়িৎ উৎপন্ন হওয়ার পর এইখানে এটা হলো মূল কারেন্ট, মেইন কারেন্টটা উৎপন্ন হওয়ার পর এখানে আসে, এখানে আসার পরে এখানে I1 কারেন্ট, এখানে হলো I2 কারেন্ট। তো R1 রোধের মধ্যে দিয়ে I1, এটার ভিতর দিয়ে হলো R2 কারেন্ট যাবে। তাহলে R1 এবং R2 হলো সমান্তরালে আছে, আর তার সাথে R3 হলো শ্রেণীতে আছে। তাহলে এখানে আমরা লিখব 1 নম্বরের উত্তর যে R1 ও R2 সমান্তরালে আছে, সমান্তরালে তা যুক্ত করে দেন। সমান্তরালে আছে। অতএব এদের তুল্য রোধের সূত্র হলো অতএব 1/RP সমান হলো 1/R1 যোগ 1/R2। মানগুলো আমরা বসে দেব 1/5 যোগ 1/10। এখানে লসাগু হবে 10 অর্থাৎ 2 যোগ হলো 1। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করে মোট যে আরপিটা পাওয়া যাবে, আমি সরাসরি লিখে দিলাম। অতএব আরপি সমান পাওয়া যাবে 3.33 ওহম। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই দুটা R1 এবং R2 এর তুল্য রোধ আরপি সমান হলো 3.3 ওহম। তাহলে মনে মনে ভাবো যে এই দুটা মিলে একটা আছে আরপি, এই আরপিটা আবার R3 সাথে শ্রেণীতে হয়ে গেছে, অর্থাৎ এবার বর্তনীর মোট তুল্য রোধ। অতএব মোট তুল্য রোধ RS। তাহলে এটা আরপি, আগে বললাম আরপি যোগ R3, অর্থাৎ এখানে কারেন্ট আসার পর প্রথমে ভাগ হয়েছিল, তারপর ওই কারেন্টটা আবার এখানে চলে আসছে, এটা পুরোটাই R3 এর ভিতরে যায়। তাহলে আরপি যোগ হলো R3। তাহলে এটা 3.33 যোগ হলো 4 ওহম সমান হলো 7.33 ওহম। 7.33 ওহম। তাহলে এইটা আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ বর্তনীটার তুল্য রোধ হলো 7.33 ওহম। এটা গেল 1 নম্বর। এবার হলো 2 নম্বর। 2 নম্বর দেখব
যে বর্তনীটার তড়িৎ প্রবাহ কত। তাহলে আমরা তড়িৎ প্রবাহ সূত্র জানি। দেখো তড়িৎ প্রবাহ বর্তনীটির তড়িৎ প্রবাহ I সমান হলো, যেহেতু ভোল্টেজ আছে, V বাই RS। RS আমরা অলরেডি নির্ণয় করেছি 1 নম্বর অঙ্কে। তাহলে V হলো 24 ভোল্ট, 24, আর RS হলো 7.3। এখানে ডান পাশে নোট দিয়ে দেবো, হেয়ার V ইকুয়াল 24 ভোল্ট আর RS সমান হলো 7.33 ওহম। অর্থাৎ এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে 3.274 অ্যাম্পিয়ার। অর্থাৎ তড়িৎ প্রবাহের মানটা হলো আমার দাঁড়ালো, তড়িৎ প্রবাহ সমান দাঁড়ালো 3.274 অ্যাম্পিয়ার। এটা হলো আমার তড়িৎ প্রবাহের মান। অর্থাৎ এই বিদ্যুৎ উৎসটা এই এতটুকু তড়িৎ আমার সাপ্লাই দেয়। এখন এই তড়িৎটা কি কি করে বোঝানো যাবে সেটা আমরা 4 নম্বর প্রশ্নে আমরা দেখব। তার আগে 3 নম্বর প্রশ্নে আরেকটা জিনিস আছে, যে ভোল্টেজ কত, R1 এবং R3 রোধের ভোল্টেজ কত। তো দেখো, আমরা থিওরি পড়ার সময় আমরা দেখেছি যে যেই রেজিস্ট্যান্স গুলা বা যেই বৈদ্যুতিক উপকরণগুলো সমান্তরালে থাকবে সেইগুলোর দুই প্রান্তের বিভব পার্থক্য সেম হবে। এখানে R1 এবং R2 এই রোধ দুটা সমান্তরালে আছে। এটা কেন সমান্তরালে আছে বলছি, যে এই যে কারেন্ট আসার পরে দুই ভাগে বিভক্ত আছে, এই রোধের মধ্যে কিছু গেছে, এই রোধের মধ্যে কিছু গেছে। যেই রোধগুলোর মধ্যে দিয়ে আসার পরে তড়িৎটা বিভক্ত হবে একাধিক পথে, এখানে আরো রেজিস্ট্যান্স দেওয়া যেতে পারে, একাধিক পথে যেখানে বিভক্ত হবে সেই রোধগুলাই সমান্তরালে আছে। তাহলে এখানে R1 এবং R2 সমান্তরালে আছে এবং তাদের দুই প্রান্তের, অর্থাৎ এখানকার কমন বিন্দু, এখানকার কমন বিন্দু, এই দুটার পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ সমান। তাহলে আমরা লিখব যে R1 ও R2 রোধের বা যেহেতু আমি শুধু R চেয়েছি, R1 বা R1 রোধের ভোল্টেজ এটা ধরলাম V1 সমান হলো I আর হলো RP। RP কোনটা? এই 1 নম্বর গাণিতিক সমস্যায় যেটা এই দুটার মধ্যে যেটা তুল্যরোধ আমি বের করেছি সেটা হলো RP। RP সমান হলো 3.33 ওহম। এটা আমরা প্রথমে বের করেছি। আর তড়িৎ প্রবাহ 2 নম্বর অঙ্কে বের করেছি। তড়িৎ প্রবাহ হলো 3.274 অ্যাম্পিয়ার। এখন এই দুটো আমরা ক্যালকুলেশন করব। 3.274 গুণন 3.33 এবং হলো ভোল্ট। তাহলে এটার ভোল্ট আসলো 10.902 ভোল্ট। অর্থাৎ R1 রোধের ভোল্টেজ হলো 10.90 ভোল্ট। এখানে যদি তোমাকে R2 বলতো তাহলে এইটাই ভোল্টেজ হতো, এই 10.9 এই ভোল্টেজটাই হলো R2 এর ভোল্টেজ। কারণ যে সমস্ত রোধ সমান্তরালে থাকবে তাদের দুই প্রান্তে, অর্থাৎ দুই প্রান্তের বিভব পার্থক্য হলো সমান, আর ভোল্টেজ হলো সমান। অর্থাৎ এটার যতটুকু ভোল্টেজ পাবে এইটাও ঠিক ততটুকুই ভোল্টেজ পাবে। অর্থাৎ R2 বললেও উত্তর একই হতো। এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমরা R1 রোধের ভোল্টেজ অলরেডি পেয়ে গেছি। এখন R3 রোধ, দেখো R3 রোধটা কিন্তু শ্রেণীতে আছে, এই জন্য তার ভোল্টেজটা এই মোট তড়িৎ প্রবাহের সাথে গুণ হবে। R3 রোধের ভোল্টেজ V3
সমান হলো I আর হলো R3, I আর হলো R3। তাহলে এটা আমরা এখন গুণ করে দেব, I টা আর হলো R3 টা। তাহলে দেখো I হলো 3.274 গুণন হলো R3 হলো 4, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 13.092 ভোল্ট। তাহলে R3 রোধের ভোল্ট পাওয়া গেল এটা। তাহলে আমাদের তিনটা গাণিতিক সমস্যার সমাধান হয়ে গেল। এখন আমরা যাবো 14 নম্বরে। এই তিনটা রোধের মধ্যে দিয়ে কি পরিমাণে তড়িৎ যাচ্ছে। দেখো প্রথমে আমরা নির্ণয় করব যে R1 রোধের মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ যাচ্ছে। দেখো 4 নম্বর প্রশ্ন, যে R1 রোধের তড়িৎ প্রবাহ I1, এটা হলো আমরা যে এই দুই প্রান্তে যে ভোল্টেজটা নির্ণয় করেছি এই ভোল্টেজটাই আমাদের থাকবে, অর্থাৎ সেটা হবে V1 আর হলো R1। তো V1 আমরা ইতিপূর্বে নির্ণয় করেছি, সেটা হলো 10.902 আর R1 হলো 5 অ্যাম্পিয়ার, 5 ওহম। তাহলে এখান থেকে যে তড়িৎটা পাচ্ছি সেটা হলো 2.1805 অ্যাম্পিয়ার। এটা হলো এই R1 রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, অর্থাৎ এখানে যদি একটা বাল্ব থাকে তাহলে এই বাল্বের মধ্যে দিয়ে এতটুকু তড়িৎ যাচ্ছে। এখন আমরা দেখব R2 রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ। R2 রোধের মধ্যে তড়িৎ প্রবাহ, এটা দিলাম I2। দেখো ভোল্টেজ কিন্তু একই, V1 ই হবে, কিন্তু শুধু রোধটা চেঞ্জ হবে, রেজিস্ট্যান্স হলো R2। তাহলে এটার মান 10.902 আর R2 হলো কত 10। এই R2 10 হলে যেহেতু রেজিস্ট্যান্স বেড়ে গেছে তাহলে আমার তড়িৎ প্রবাহ কমে যাচ্ছে। তড়িৎ প্রবাহ হলো 1.0902 অ্যাম্পিয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে এই রোধের মধ্যে দিয়ে গেল হলো 2.18 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই যে 2.18 অ্যাম্পিয়ার, আর এইটার মধ্যে দিয়ে যাচ্ছে আমার 1.09 অ্যাম্পিয়ার। এই দুটো যোগ করলে আবার এই পুরো কারেন্টটাই R3 এর মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ এটাই হলো বর্তনীর মূল তড়িৎ প্রবাহটা আবার R3 এর মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ R3 কারেন্ট হবে এই দুটার যোগফল। বা আমরা সরাসরি বলে দিতে পারি যে মোট তড়িৎ প্রবাহটাই হলো R3 এর তড়িৎ প্রবাহ। এখানে লিখব অতএব R3 রোধের তড়িৎ প্রবাহ I3 সমান হলো I1 যোগ I2। এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমি বর্তনীর মোট তড়িৎ প্রবাহটা পেয়ে যাব, অর্থাৎ 2.1805 যোগ 1.0902 এই হলো অ্যাম্পিয়ার, সমান হলো 3.27 অ্যাম্পিয়ার, যেটা হলো বর্তনীর মোট তড়িৎ প্রবাহ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এই তিনটা বৈদ্যুতিক উপকরণের মধ্যে দিয়ে কি পরিমাণে তড়িৎ প্রবাহ যেতে পারে বা গেল সেটা কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, এই বর্তনীতেই দেখো যে এই বর্তনীটা 20 মিনিটে এই কোষটার ব্যয়িত শক্তি। দেখো হোমওয়ার্ক 20 মিনিটে 20 মিনিটে কোষটির ব্যয়িত শক্তি বা কৃত কাজ
কৃত কাজ নির্ণয় করো। 20 মিনিটের কোর্সটির কৃত কাজ বা ব্যয়িত শক্তি নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে, এটা তোমরা এর পরের দিন আমাকে দেখাবা। আর এই অধ্যায়ের আরো কিছু গাণিতিক সমস্যা আছে, সেগুলো আমরা পরের লেকচারে আলোচনা করব। তো ধন্যবাদ সকলকে।